সকাল থেকেই চলছে নানান রকমের খাবার তৈরির আয়োজন। পুরো বাড়ি জুড়েই আজ উৎসব উৎসব ভাব। বাড়িতে নতুন অতিথি আসছে বলে। তবে আরও একটি বিশেষ কারণও আছে, যা এখনো কারো নিকট প্রকাশ করেনি রাজ। সকালের নাস্তা শেষে বেরোনোর আগে কেবলমাত্র একটি আদেশ দিয়ে গিয়েছিল সে। তাতেই ব্যস্ত হয়ে উঠে পুরো বাড়ি। চূড়ান্ত মুহূর্তে নিবিড়ের পরিবারকেও নিয়ে আসা হচ্ছে এখানে, কারণ এই সময়টাতে কঠোর নিরাপত্তার প্রয়োজন সকলের। তুষারের পরিবার গ্রামে থাকার ফলে খুব একটা দুশ্চিন্তা না থাকলেও তাদের নিরাপত্তার বিষয়টাও মাথায় রেখেছে রাজ। সেই সাথে রুশানের পরিবারকে প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, কারণ এটি চূড়ান্ত সময়। হয়তো আধার পেরিয়ে সোনালির সকালের সূচনা হবে, নয়তো এই আধার ধারণ করবে তীব্র রূপ। এই মুহূর্তে সবার মাঝেই নানান ব্যস্ততা। এর মাঝেই ভেসে আসে গাড়ির হর্নের শব্দ। তুষারের বুঝতে সময় লাগেনি কে এসেছে। ফিরে এসেছে তার পরিবারকে নিয়ে। মুহূর্তে খবরটা ফরিদানটির কাছে পৌঁছে দেয় তুষার। বেরিয়ে আসেন ফরিদানটি, তার সাথে আরোহী ও তৃষা। ফরিদানটির পেছনে অবস্থান করে সকলেই পা বাড়ালো সদর দরজার দিকে, কারণ আগত অতিথিদের স্বাগত জানাতে হবে বলে। সালাম দিয়ে কুশল বিনিময় করে তুষার। সেই সাথে নিবিড় হাসি মুখে নিজের বাবা মায়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিতেই এগিয়ে যায় ফরিদানটি। নিবিড়ের বাবা আবরারকে সম্মানসূচক সালাম দিয়ে হাসি মুখে কুশলাদি বিনিময় করে। সেই সাথে নিবিড়ের মা ফারহাকে বুকে জড়িয়ে স্বাগত জানান তিনি। ফরিদানটিকে সালাম দিল পেছনে দাঁড়িয়ে থাকা ফারিহা। হাসি মুখে তাকেও কাছে টেনে নিলেন ফরিদানটি। অতঃপর অতিথিদের ভেতরে নিয়ে যান তিনি। নিবিড়ের বাবা মা ভেতরে প্রবেশ করলে পাশ থেকে ফারিহার দিকে তাকায় তুষার। ফারিহাও তাকায় তার দিকে। অপ্রস্তুতভাবে চোখে চোখ পড়তেই বুকটা ধুপ করে ওঠে তুষারের। দৃষ্টি সরিয়ে নেয় সে, যেন মুহূর্তেই বিব্রতকর অবস্থায় পড়ছে খুব। আরেকবার ফারিহার মুখখানার দিকে তাকানোর ইচ্ছা জাগলেও কেন জানি সাহস হয়ে ওঠেনি। আজও ফারিহা তো তার পূর্ব পরিচিত, তাহলে আজ এতটা নার্ভাস ফিল হচ্ছে কেন? নাকি নিজের মনের গভীরে তৈরি হওয়া তার সেই লুকানো অনুভূতির জন্য? উত্তরটা আর খুঁজে পাওয়া হয়নি তার। তবে এই অপ্রস্তুত ভাবটা নিবিড়ের দৃষ্টিতে পড়েনি তো আবার। ভাবতেই নিবিড়ের দিকে তাকায় তুষার। না, অন্যদিকে নিবিড়ের মনোযোগ। হাফ ছেড়ে বাঁচার মতো একটা হালকা শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নেয় তুষার। অতঃপর নার্ভাস ফিল হলেও ফারিহার দিকে চেয়ে হাত দিয়ে পথ দেখিয়ে ইশারা করে ভেতরে যেতে। অন্যদিকে নিলয়কে সাথে নিয়ে নিজের সৈন্য ঘাঁটিতে অবস্থান করছে রাজ। 3 শতাধিক লোক থাকা সত্ত্বেও পুরো কক্ষ জুড়ে নীরবতা বিরাজমান, যা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তারা কতটা শৃঙ্খলাবদ্ধ। প্রত্যেকেই কপালে বেঁধেছে সাদা কাপড়, যেন এটাই বিদায়ের প্রস্তুতি, ফেরা নাও হতে পারে আর। নীরব শৃঙ্খলাবদ্ধ সৈন্যদের সামনে বক্তৃতা দিচ্ছে রাজ। তার একপাশে খানিকটা পেছনে দাঁড়িয়ে নিলয়। সকলের দৃষ্টি তাদের দিকে, বিশেষ করে রাজের বক্তৃতায়। মাইক্রোফোন সামনে শান্ত গলায় রাজের সকল নির্দেশনা। মনে রাখবে, মজলুম ভিন্ন ধর্মের অনুসারী হলেও আমরা তাদের রক্ষা করব, আর জালিমদের অবশ্যই ধ্বংস করব, যদি তারা আমাদের নিজ ধর্মের আপন ভাইও হয়। রক্ত পিপাসু অত্যাচারীদের কোনো ধর্ম পরিচয় নেই। তাদের একটাই পরিচয়, তারা জালিম, তারা মুরতাদ, যারা ইসলাম থেকে বহিষ্কৃত। আর অবশ্যই অত্যাচারী মুরতাদের রক্ত মুমিনদের জন্য হালাল করা হয়েছে। বলেই খানিকটা থামলো রাজ। এক নজর নীরব সৈন্যদের দিকে দৃষ্টি বুলিয়ে ফের বলে, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে অধিক ক্ষতিকর তার ভেতরের শত্রু, যা একটি ভাইরাসের ন্যায়। সঠিক সময়ে তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তিলে তিলে ধ্বংস করে দিবে সবটা। ইতিমধ্যেই তাদের হাতে আমাদের হাজার হাজার ভাই ও বোনদের রক্তের দাগ লেগেছে। এখনই তাদেরকে থামানো না হলে এই ধারাবাহিকতা চলতেই থাকবে। মনে রাখবে, এ পথে আমাদের অনেক ভাই ও সাথী শহীদ হয়েছে, যারা শখের বশে নিজের জীবনকে উৎসর্গ করেনি। যে পথে আমরা পা বাড়িয়েছি, মৃত্যু এসে সামনে দাঁড়ালেও আমরা পিছুপা হব না। পরাজয় থেকে মৃত্যু অধিক সম্মানের। বলেই থামলো রাজ। প্রতিটি সৈন্যই হাতের মুঠো শক্তপোক্ত করে তাকিয়ে রইল রাজের দিকে। খানিকটা সময় নিয়ে রাজ ফের বলে, আমার এই বার্তাটি মনোযোগ দিয়ে শ্রবণ করো। আজ আমাদের মাঝে নেই কোনো নেতা আর নেই কোনো সৈন্য। আজ আমাদের একটাই পরিচয়, আমরা সকলেই এই লড়াইয়ের সঙ্গী। যদি আজ আমার কিছু হয়ে যায়, এমনকি আমি মৃত্যুবরণও করি, তবুও তোমরা থেমে যাবে না। আমার লাশ অতিক্রম করে অত্যাচারীদের ধ্বংস করবে। অতঃপর বিজয়ী হয়ে ফেরার সময় আমার লাশটি নিচ থেকে তুলবে, তার আগে নয়। রাজের শেষের কথাগুলো যেন কাটার মতো বিঁধল সবার মনে। তবুও পরপর শ্বাসে তারা প্রত্যেকেই শ্রবণ করছে তা। রাজ এবার সামনে রাখা একটা অস্ত্র হাতে তুলে নিল। সকলকে উদ্দেশ্য করে ফের বলে,
আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে অস্ত্র হাতে তুলে নিয়েছি। আল্লাহর শপথ করে বলছি, আমাদের এই অস্ত্র কখনোই কোনো মাজলুমদের রক্তে রঞ্চিত হবে না, কিন্তু জালিমদের সাথেও শত্রুতার কমতি হবে না। এই অস্ত্রের প্রতিটি আঘাত জালিমদের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। প্রয়োজনে আমাদের ইসলাম ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে এমন হাজারো রাজের জীবন উৎসর্গ হোক। পরিশেষে একটাই কথাই হৃদয়ে ধারণ করবে, যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। বলেই অস্ত্রটি উপরে তুলে নেয় রাজ। তার আল্লাহু আকবার ধ্বনির সাথে প্রতিটি সৈন্যই একযোগে বলতে থাকে, আল্লাহু আকবার। সকলকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা নিয়ে দুপুর হতেই বাসায় ফিরে রাজ। স্বাভাবিকভাবেই হাসি মুখে নিবিড়ের বাবা মাকে সালাম বিনিময় ও সম্মানের সাথে স্বাগত জানায় সে। জানায় নিজের ব্যস্ততার কথা। খানিকটা সময় তাদের সাথে অতিবাহিত করে অতঃপর বাবারাই নিজের কক্ষের দিকে। তার দিকে স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে আছে নিবিড়ের বাবা আবরার। শান্তস্বরে বলে, দেখে একদমই বোঝার উপায় নেই ছেলেটা এতটা তেজি, সেই সাথে নিরহংকারী, দেখতেও অনেকটা শান্তশিষ্ট প্রকৃতির। বাবার কথায় সেদিকে তাকায় নিবিড়ও। স্বাভাবিক স্বরে বলে, শুরুতে আমিও এমনটাই ভেবেছিলাম, কারণ সে নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতেই পছন্দ করে। সেই সাথে অনেক কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখে সঠিক পদক্ষেপ নিতে পারা এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। সে একটি ধাঁধার মতো, তাকে বুঝতে পারা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। ওদিকে বাড়ির বাইরের দিকটায় একসাথে পা চালাচ্ছে তুষার ও ফারিহা। বিশাল বাড়িটির চারপাশ ঘুরে দেখার ইচ্ছা জেগেছিল ফারিহার, যার ফলে এই বাড়ির একমাত্র পরিচিত হিসেবে তুষারকেই সিলেক্ট করে সে। কিছুক্ষণ আগে তুষারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল ফারিহা। মুখে খানিকটা হাসি ফুটিয়ে বলে, কেমন আছেন। বিপরীতে অন্যদিকে ফিরে থাকা অবস্থায় দু চোখ বুজে নেয় তুষার, যেন পুরো শরীর শিউরে ওঠার পাশাপাশি বুকটাও চিনচিন করে উঠেছে খানিকটা। তবে এই অপ্রস্তুত অনুভূতি গোপন করে স্বাভাবিক স্বরেই বলে, এসেছেন সেই কখন, আর কেমন আছি তা এখনো জিজ্ঞেস করছেন। মুহূর্তেই হাসি মুখটা স্বাভাবিক হয়ে যায় ফারিহার। স্বাভাবিক স্বরে জবাব দেয়, আপনিও তো আমাকে জিজ্ঞেস করেননি, তারপর আমি গেস্ট, আপনার উচিত ছিল আগে জিজ্ঞেস করা, অথচ এখন আমি এসে জিজ্ঞেস করার পরও দোষ করছেন। তুষার বুঝতে পারে এ ব্যাপারে আর কথা বাড়ালে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। তার উপর পুরনো শত্রুতা তো আছেই, কাজেই হার মেনে নেওয়ার মতো করে বলে, আচ্ছা সদবোধ, তবে আমাদের উচিত পুরনো শত্রুতারও অবসান ঘটানো। আশা করি নিজে থেকে লাগতে এসে আমাকে খেপাবেন না। বিপরীতে ফারিহা খানিকটা ভ্রুকুচকে বলে, কেন, আপনি কি সিংবিহীন খেপা সার? খানিকটা চোখ বুজে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় তুষার। সেই সাথে নিজের মাঝে বিড়বিড় করে বলে, ইয়া মাবুদ, ধৈর্য দাও আমায়। বিপরীতে ভ্রুকুচকে থাকা অবস্থায় ফারিহা তার লক্ষ্য করে বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের মাঝে পুরনো শত্রুতার সমাপ্তি টানবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে এই বাড়িটি ঘুরিয়ে দেখাতে হবে। তুষার বলল, এই দুপুরবেলা? হ্যাঁ। ফারিহার সোজাসাপটা জবাব। তুষার মেনে নিয়ে একটা হাত বাড়িয়ে বলে, ওকে, ডিল ডান। বিপরীতে হাত মেলালো না ফারিহা। তুষারের হাতের দিকে চেয়ে ভ্রু কুঁচকায় খানিকটা, অতঃপর মাথা তুলে বলে, আমার হাত এত সস্তা নয় যে চাইলেই ধরতে পারবেন। এই অধিকার কেবলমাত্র একজনই পাবে। সো আমার থেকে এসব আশা না করাটাই ভালো। আচ্ছা বাদ দেন ওসব, আসুন বাইরের দিকে। বলেই সৌজন্যমূলক হেসে বাইরের দিকে পা বাড়ায় ফারিহা। এবার যেন নিজের গালে নিজেই চড় দিতে হচ্ছে তুষারের। ফারিহার সাথে এতদিন পর দেখা হওয়ায় এমনিতেও সে খানিকটা নার্ভাস। তার উপর হাত মেলানোর ইস্যুটা যেন হাতে ধরে আত্মসম্মান বিলিয়ে দেওয়ার মতো। এবার নিজেই যেন নিজেকে দুষছে খুব। একটা কাজ যদি ঠিকঠাকভাবে করতে পারতাম। প্রতিটা জায়গাতেই কিভাবে একটা না একটা ভুল লেগেই থাকে। অন্তত আজ এই ভুলটা না করলে কি হতো না? ইয়া মাবুদ, দয়া করে আমাকে একটু উপস্থিত বুদ্ধি দান করো। নিজের মাঝেই বিড়বিড় করে ফারিহার পেছন পেছন বেরিয়ে যায় তুষার। অন্য কোনো মেয়ে হলে হয়তো রাগের বশে এই মুহূর্তে বলে বসতো, নিজের রাস্তা নিজে মাপো। কিন্তু একমাত্র পছন্দের মানুষ বলে এই ইচ্ছেটা মনে জাগেনি তার। এই যেন প্রিয় মানুষের জন্য 7 খুন মাপের মতোই কিছু একটা নির্দেশ করে। দেখতে দেখতে পেরিয়ে গেল দুপুরটাও। লাঞ্চ শেষ করেই আর দেরি করেনি রাজ। সময় খুবই সীমিত। ঘনিয়ে আসছে সেই মুহূর্তটি। বাড়ির বাইরে জড়ো হয়েছে একই রকম দেখতে 5টি গাড়ি। মূলত এগুলো বিভ্রান্ত করার একটি মাধ্যম, যেন শত্রুপক্ষের কেউ তার উপর নজরদারি করলেও সঠিক গাড়িটি নির্ণয় করতে কষ্ট হয়। নিজের ঘরে প্রস্তুত হয়ে নিচ্ছে রাজ। এর মাঝেই আজ অনুমতি ব্যতীতই ভেতরে প্রবেশ করে আরোহী। দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। তার এমন আচরণে খানিকটা বিব্রত হলো রাজ, কিন্তু প্রকাশ করেনি তা। আরোহী তার সামনে এসে দাঁড়ায়। নিচের দিকে দৃষ্টি রেখে নিজেকে শান্ত রাখার প্রচেষ্টায় হালকা গলা টেনে শ্বাস নিল একটা। বিপরীতে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিজের কাজে মন দিল রাজ। কারণ এই মায়া ভয়ঙ্কর, যার মাঝে আটকে গেলেই বিপদ। ঘিরে ধরবে দুর্বলতা, আর এই পথে দুর্বলদের কোনো স্থান নেই। রাজ তৈরি হওয়ার শেষ মুহূর্ত অবধি তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল আরোহী। রাজ নিশ্চুপ থাকায় কিছু বলতে পারেনি সেও। প্রস্তুতি সম্পন্ন হতেই স্বাভাবিকভাবে তার সামনে গিয়ে দাঁড়ায় রাজ। শান্তস্বরে বলে, আল্লাহ চাইলে খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাল্লাহ, আর এই আধার কেটে যাবে, সে অবধি নিজের খেয়াল রেখো। স্বাভাবিকভাবেই নীরবে মাথা তুলে তাকায় আরোহী। কি বলা উচিত তার? ইচ্ছা হচ্ছে যেতে না দিয়ে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে তাকে। কাজেই শান্ত গলায় বলে, আপনাকে একবার খুব করে জড়িয়ে ধরতে ইচ্ছা হচ্ছে। ধরি? আরোহীর সরল আবদার। বিপরীতে অনুমতি দেয়নি রাজ। তবুও মায়া বাড়তেই আলতো করে আরোহীর গালে আঙুল ছোঁয়ায় সে। বিপরীতে কান্নার ভাব নিয়ন্ত্রণে রেখে চোখ বুজে নেয় আরোহী।
রাজ তা লক্ষ্য করে শান্তস্বরে বলে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে শেখো। এই পথ কঠিন হলেও পাড়ি দিতে হবে। তাদের হাতে আন্টি, সাকিব, আমাদের অনেক সাথী, বাবা মায়ের হাজারো আদরের মেয়ে ও ছেলে, হাজার হাজার নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত। সে কালো হাত কেটে না ফেললে তা আরো হাজারো সাজানো পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বিপরীতে নীরব রইল আরোহী। রাজের কথায় খানিকটা শক্ত করে নেয় নিজেকে। রাজ তা বুঝতে পেরে ফের বলে, মন খারাপ করো না, তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আন্টির রক্তের বদলা নেব, সেই প্রতিশ্রুতি রক্ষার সময় হয়ে এসেছে। বুঝে নেওয়ার মতো হালকা মাথা নাড়ে আরোহী। অতঃপর রাজের চোখে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে বলে, দোয়া করি সফল হয়ে ফিরে আসুন। কোনো বাধাই যেন আপনার পথ না আটকায়, কোনো আঘাত বা কষ্ট যেন আপনাকে স্পর্শ না করে। বিজয়ের বেশে ফিরে আসুন দ্রুত, আমি আপনার অপেক্ষায় থাকব। হালকা হাসিতে আলোচনার সমাপ্তি টানে রাজ। অতঃপর আরোহীকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। নিচে অপেক্ষায় আছে সকলে। রাজকে দেখেই সকলে উঠে দাঁড়ায় বিদায় জানানোর উদ্দেশ্যে। রাজের পাশে এসে দাঁড়ায় নিলয়। তাদের সামনেই সকলে। শুরুতেই ফরিদানটি থেকে বিদায় নেয় রাজ। মাথায় হাত বুলিয়ে দেয় ফরিদানটি। স্বাভাবিক স্বরে বলে, তোমরা আমার সেই ছেলে যারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করো না। দোয়া করি এভাবেই মাথা উঁচু করে ফিরে আসো দ্রুত। আল্লাহ তোমাদের পথকে সহজ করে দিক। বিপরীতে রাজ ও নিলয় স্বাভাবিক স্বরে বলে, আমিন। ফরিদানটি থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে এক নজর আরোহীর দিকে তাকায় রাজ। অতঃপর ফরিদানটির দিকে চেয়ে শান্ত স্বরে বলে, আরোহীকে প্রথমে আল্লাহ ও তারপর আপনার আমানতে রেখে যাচ্ছি। জানেনই তো সে কঠিন সময় পার করছে, প্লিজ তাকে দেখে রাখবেন আন্টি। বিপরীতে তার কাঁধে হাত রেখে ভরসা দেয় ফরিদানটি। ভরসা পায় রাজও। অতঃপর সকলে থেকে বিদায় নেয় সে। তার সাথে বিদায় নেয় নিলয়ও। সদর দরজা পেরিয়ে গাড়িতে ওঠার আগেই নিবিড় ও তুষারকে একসাথে করে স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে যায় সব দিকে নজর রাখবে। পুরো পরিবারের নিরাপত্তার দায়িত্ব তোমাদের। তাদের সামান্য কিছু হলেও তার জন্য দুজনকেই জবাবদিহি করতে হবে। আর হ্যাঁ, যাই ঘটুক বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমাদের কোনো খারাপ খবর শুনলেও বাড়ি ছাড়বে না। হয়তো দ্রুতই ফিরে আসবো, নয়তো ক্ষমা করে দিও। দেখতে দেখতে ঘনিয়ে এলো সন্ধ্যা। আজান হতেই নিজের সকল সৈন্যদের নিয়ে জামায়াতের নামাজ আদায় করে নিল রাজ। অতঃপর শুরু করে পূর্ণ প্রস্তুতি। ওদিকে নামাজ শেষে মসজিদে একা বসে রইলেন শাইখ আব্দুল্লাহ। 2 রাকাত এক্সট্রা নফল নামাজ আদায় করে তার নীরব মোনাজাত। হে আল্লাহ, জালিমদের তুমি ধ্বংস করো ও বিশ্বাসীদের পথ দেখাও, তাদের সাহায্য করো যারা জালিমদের বিরুদ্ধে মজলুমদের সামনে ঢালস্বরূপ অবস্থান করে। তোমার সমস্ত দয়ায় তাদেরকে সকল বাধা অতিক্রম করে বিজয় হওয়ার তৌফিক দান করো আর তাদের ধ্বংস করো যারা আমাদের এই সুন্দর রাষ্ট্র ও মজলুমদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নেশায় মেতে উঠেছে। আজ ভোরেই শাইখ আব্দুল্লাহর সাথে দেখা করেছিল রাজ। জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা জানিয়ে বিদায় নেয় তার থেকে। তখন থেকেই যেন অস্থিরতার কমতি নেই তার কাছে। তাই তো এই চূড়ান্ত সময়টা রবের কাছে প্রার্থনায় অতিবাহিত করছেন তিনি। একই সাথে বিপ্লবের সেই হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাজ। অন্যদিকে বেরিয়ে পড়ে বিপ্লব। নিজের লোকদের সাথে আলোচনা শেষেই রাজকে ধ্বংস করার ছক কষবে সে। নিজের পথের সকল কাঁটা চিরতরে সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে পুনরায়। তিলে তিলে গড়ে তোলা তার এই আধিপত্য কখনোই একটি ছেলের হাতে ধ্বংস হতে পারে না। প্রয়োজনে এই আধিপত্য রক্ষার্থে এমন হাজারো ছেলেকে বলি দিতে প্রস্তুত সে। এসব ভেবেই নীরব হয়ে বসে রইল গাড়িতে। প্রতিটি জায়গাতেই অপেক্ষায় আছে রাজের গোয়েন্দা বিভাগের সদস্যরা। নজর রাখছে সকল গাড়ির দিকে। কোনটা সন্দেহজনক মনে হয়, বিপ্লব অবশ্যই একটি গাড়ি নিয়ে বের হবে না। নিরাপত্তার জন্য হলেও বেশ কয়েকটা গাড়ি থাকবে তার সাথে। যদিও তার অবস্থান সম্পর্কে সবারই অজানা, কখন কোন জায়গায় যায় তাও বুঝতে পারে না কেউ। কিন্তু রাজ যে তার গন্তব্য সম্পর্কে অবগত হয়ে তাকে শনাক্তকরণের সর্বত্র লোক ছড়িয়ে রেখেছে, এটা এক মুহূর্তের জন্য টের পায়নি সে। এদিকে নিজের বাহিনীকে 2টি দলে বিভক্ত করে নিয়েছিল রাজ। 200 সদস্যের একটি দল রাজের সাথে সেই গোপন স্থানে প্রবেশ করবে, আর বাকি 100 সদস্যের টিমটি নীলের নেতৃত্বের বাইরে অবস্থান করবে। সেই সাথে গোপন সুড়ঙ্গের পথগুলোর বাইরে অপেক্ষা করবে কয়েকটি দল ভাগ হয়ে। কারণ পরাজয়ের আভাস পেলেই বিপ্লবের লোকেরা সেই পথগুলো ব্যবহার করবে পালানোর জন্য, আর তখনই তাদের সামনে দাঁড়াবে নিলয়। অন্যদিকে বাড়িতে ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। ফোন হাতে নিতেই ডিমিরের ফোনে ভেসে ওঠে একটি মেসেজ নোটিফিকেশন। মুহূর্তেই সারা শরীর শিউরে ওঠে তার। বুকের বাঁ পাশে সৃষ্টি হয় তীব্র ধুকধুক শব্দ। সারা শরীর কাঁপছে তার, কারণ এটা সেই নীলার আইডি, যেটা নীলা হারিয়ে যাওয়ার পর আর কখনোই অ্যাক্টিভ দেখতে পায়নি সে। আজ তার থেকেই একটা অপ্রত্যাশিত মেসেজ। আমাদের বিচ্ছেদের দিন হয়তো শেষ হবে না কখনোই, চাইলেও আমরা কখনোই এক হতে পারবো না, কিন্তু আমার উচিত তোমাকে সত্যটা জানানো, নয়তো তুমি অপেক্ষাতেই নিজের পুরো জীবনটা অতিবাহিত করে দিবে। যদি সত্যটা জানার ইচ্ছা থাকে তবে শেষবারের মতো একবার দেখা করো, আমি অপেক্ষায় আছি। মেসেজটা পড়েই এক মুহূর্ত সময় নষ্ট করেনি নিবিড়। মুহূর্তেই রিপ্লাই দেয়, ঠিকানা দাও, আমি এক্ষুনি আসছি। তুষারকে বাড়ির দিকটা লক্ষ্য রাখতে বলে বেরিয়ে যায় নিবিড়। অথচ রাজ বের হওয়ার আগ মুহূর্তেও বলে গিয়েছিল কোনো অবস্থাতেই যেন কেউ বাড়ি না ছাড়ে, যার ফলে তাকে বাধা দিলেও আটকাতে ব্যর্থ হয় তুষার।
অতঃপর হতাশ হয়ে চেয়ে রয় নিবিড়ে চলে যাওয়ার দিকে। ওদিকে নিরিবিলি একটা অঞ্চল, চারপাশটায় সবুজ গাছগাছালিতে ঘেরা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটার নিচেই তৈরি করা হয়েছে বিপ্লবের প্রধান ঘাঁটি, যা মাটির এতটাই গভীরে তৈরি করা হয়েছে উপরের কোনো কিছুতেই প্রভাব পড়েনি তার। অনেকটা দূর থেকে সেই নিরিবিলি স্থানটার দিকে নজর রাখছে রাজ ও নিলয়। পাশাপাশি দাঁড়িয়ে দুজন, নির্দিষ্ট সময়ের পরই আলাদা হয়ে যাবে তারা। সেদিকটায় নিলয়ের নজর রেখে বলে, বাইরের দিকটায় একদমই নিরিবিলি, ভেতরের অবস্থা কেমন হয় তার কোনো নিশ্চয়তা নেই। তার কথার বিপরীতে রাজও সেই দিকটার নজর রেখে বলে, আকাশের তথ্য অনুযায়ী এর ভেতরটা একটা ছোটোখাটো অঞ্চলের চেয়ে কম নয়। সৈন্য সমাবেশের মুহূর্তে যার মাঝে স্বাভাবিকভাবেই 500 অধিক লোক অবস্থান করে। সেই সাথে বিপ্লব পৌঁছালে লোকের সংখ্যা বেড়ে যাবে তুলনামূলকভাবে, যে তুলনায় আমাদের সৈন্য সংখ্যা অনেকটাই কমে যাবে। কাজেই বিপ্লব আসার পূর্বেই এই স্থান নিয়ন্ত্রণ নিতে হবে আমাদের। বলেই থামল রাজ। অতঃপর নিলয়ের দিকে চেয়ে বলে, হয়তো আজ আমরা শিকারী হব, নয়তো শিকার। বলেই উপযুক্ত সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে রইল সে। আজ তার চোখে মুখে অস্থিরতার ছাপ, যা নীরবতায় আড়াল করে রেখেছে সে। শ্বাস ছাড়ছে নীরবে, চোখ বুজে আকাশের দিকে তাকায় সে। নীরব ভাষায় বলছে অনেক কথা। হে রব, তোমার প্রতি অনুগত সকল সাথীদের নিয়ে আমি যে পথ অবলম্বন করছি সেই পথকে তোমার রহমত দ্বারা পরিপূর্ণ করো। যদি আমি ভুল পথ অবলম্বন করে থাকি অথবা মজলুমদের পাশে দাঁড়ানো ব্যতীত এতে আমার নিজ স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে আমাকে ধ্বংস করে দাও। আর যদি আমি সঠিক পথে অবস্থান করি তাহলে জালিমদের বিরুদ্ধে আমাকে বিজয় দান করো। আমার অনুগত একমাত্র তোমার প্রতি। হে রব, জালিমদের সামনে যেন কখনোই আমার মাথা নত না হয়। জালিমরা সংখ্যায় অনেক, তুমি আমার পথকে সহজ করে তোলো। এতটুকু বলেই বুকে হাত রাখে রাজ। অতঃপর নীরব স্বরে বলে ওঠে, ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চোখ মেলে তাকায় রাজ। অতঃপর এক নজর দেখে নেয় সময়। এর মাঝে একটা মেসেজ পায় সে, যেখানে বিপ্লবের অবস্থান শনাক্তের কথা লিখে আছে স্পষ্ট। একটা লম্বা শ্বাস ছাড়ে রাজ, ছোট্ট একটা রিপ্লাই দেয়, রাস্তায় জ্যাম তৈরি করে তাকে খানিকটা সময় ব্যস্ত রাখো। অতঃপর বার্তা পাঠায় অন্য কোথাও। খানিকটা সময় অতিবাহিত হতেই পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায় সকল প্রকার নেটওয়ার্ক সংযোগ। কলনেট থেকে শুরু করে ওয়াইফাই অবধি বন্ধ করে দেওয়া হয় সাময়িক সময়ের জন্য, যার একটাই কারণ এখানে ঘটে যাওয়া কোনো বার্তাই যেন বিপ্লব অবধি না পৌঁছায়, নয়তো খবর পেলেই নিজের পথ পরিবর্তন করে নিবে সে। মূলত রাজের প্ল্যান মোতাবেক রাষ্ট্র কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে নেটওয়ার্ক সংযোগ। সেদিকে কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা বলে রুশানকে দেওয়া সেই পত্রে রাজকে সরাসরিভাবে পদক্ষেপ গ্রহণ করার অনুমতি প্রদান করে আহমেদ সাইফ। সেই সাথে প্রয়োজনে সকল প্রকার সাহায্যের কথা উল্লেখ করেছিলেন সেই পত্রে। আহমেদ সাইফের এমন সিদ্ধান্তের কারণ ছিল প্রশাসনের মাঝে মিশে থাকা বিপ্লবের গুপ্তচর। যেখানে গোপন বৈঠকের বার্তাও বিপ্লব অবধি পৌঁছে যায়, সেখানে প্রশাসনিক গোপন অভিযানের পদক্ষেপও বিপ্লবের নিকট পৌঁছাতে সময় লাগবে না। কাজেই এককভাবে এই বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। ওদিকে মুহূর্তেই থেমে যায় বিপ্লবের সকল গাড়ি, কারণ সামনে জ্যাম লেগেছে। যার ফলে বিরক্ত হয়ে অশ্লীল শব্দ উচ্চারণ করে বিপ্লব। ড্রাইভারকে পথ পরিবর্তনের কথা বললেও তা সম্ভব নয়, কারণ পেছনেও অনেক গাড়ি জমা হয়ে গেছে। এখন ক্ষমতা দেখাতে গিয়ে নিজেকে প্রকাশ করাটাও হবে চরম বোকামি। কাজেই জ্যাম কমার অপেক্ষা করার বিকল্প খুঁজে পায়নি সে। এসেছে সেই কাঙ্ক্ষিত সময়। রাজের সাথে প্রস্তুত হয়ে নেয় সেই অস্ত্রসজ্জিত সকল সৈন্য। নিলয় তার সাথে নিয়োগ করা সৈন্যদের নিয়ে অপেক্ষা করবে বাইরে। বিদায়ের মুহূর্তে মুখোমুখি দাঁড়ায় রাজ ও নিলয়। রাজ স্বাভাবিক স্বরে বলে, সংকেতের অপেক্ষায় থাকবি। বিপরীতের সম্মতিসূচক হালকা মাথা নাড়ায় নিলয়। বিদায়ের মুহূর্তে রাজ ফের বলে, ফলাফল যে কোনো কিছুই হতে পারে। যদি এটাই শেষ বিদায় হয়ে থাকে, অতীতের ভালো মন্দ সকল কিছুর জন্য ক্ষমা করে দিস।